মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেদিন রাতে যেন কিয়ামত নেমে এসেছিল। প্রবল মুষলধারে বৃষ্টি এবং ১০০ কিমি/ঘণ্টা বেগে বয়ে চলা ঝড়ো হাওয়া পুরো শহরকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। কিন্তু আসল হাহাকার রানওয়েতে নয়, বরং এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি টাওয়ারে চলছিল। সেখানে উপস্থিত সিনিয়র অফিসার হরিশ মালহোত্রার কপালে ঘামের বিন্দু এসির ঠণ্ডাতেও স্পষ্ট চকচক করছিল। রাডার স্ক্রিনে এক ভয়ানক নিস্তব্ধতা বিরাজ করছিল। ফ্লাইট নম্বর AI-909, যাতে ১৮০ জন যাত্রী সাওয়ার ছিল, তার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পাইলটের শেষ কণ্ঠস্বর ১০ মিনিট আগে শোনা গিয়েছিল, মেডে, মেডে, ফুয়েল শেষ হয়ে আসছে, আমরা রানওয়ে দেখতে পাচ্ছি না। আর তারপরেই শুধু নীরবতা। ইঞ্জিনিয়ারদের টিম রাডার ঠিক করার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু প্রকৃতির তাণ্ডবের সামনে প্রযুক্তি হার মেনেছিল। সবার নিঃশ্বাস আটকে গিয়েছিল, কারণ হিসেব অনুযায়ী বিমানের কাছে আর মাত্র কয়েক মিনিটের জ্বালানি অবশিষ্ট ছিল। এই এয়ারপোর্টের উঁচু কাঁটাতারের প্রাচীরের ঠিক বাইরেই ছিল কাদা আর আবর্জনায় ভরা একটি ছোট বস্তি। সেখানে একটি ভাঙাচোরা টিনের চালের নিচে ১২ বছরের ছোটু কুঁকড়ে বসেছিল। না ছিল মায়ের ছায়া, না বাবার হাত। ছোটুর দুনিয়া ছিল এয়ারপোর্টের আশেপাশের লটারির টিকিট বিক্রি করা আর পুরনো আবর্জনা কুড়ানো পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু তার চোখে একটা অন্যরকম চমক আসত যখন সে উড়ন্ত জাহাজগুলোকে দেখত। তার কাছে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ছিল একটি পুরনো ঘষামাজা ট্রানজিস্টর রেডিও, যা সে আবর্জনা থেকে কুড়িয়ে পেয়েছিল। সেই রেডিওতে গান কম আর খড়খড় শব্দ বেশি আসত, কিন্তু ছোটুর কাছে ওটাই ছিল তার পরিবার। সে প্রায়ই এয়ারপোর্টের পশ্চিম দিকের প্রাচীরের কাছে একটি পুরনো গাছের নিচে গিয়ে বসত, যেখান থেকে জাহাজ নামতে দেখা যেত। এয়ারপোর্টের মানচিত্রে ওই জায়গাটিকে ব্লাইন্ড স্পট ধরা হতো, যেখানে রাডারের সিগন্যাল প্রায়ই দুর্বল হয়ে পড়ত। ছোটু প্রযুক্তির কিছু না জানলেও তার রেডিওর ভাষা খুব ভালো বুঝত। সে জানত যে যখনই কোনো ভারী ইঞ্জিনের জাহাজ ওই পশ্চিম কোণের উপর দিয়ে যায়, তার রেডিও এক বিশেষ ধরনের তীক্ষ্ণ শীষের মতো আওয়াজ করে। এমনকি রেডিও বন্ধ থাকলেও এটি ছিল ফ্রিকোয়েন্সির খেলা, যাকে বিজ্ঞানীরা হয়তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স বলতেন, কিন্তু ছোটুর জন্য এটা ছিল জাহাজ আসার ঘণ্টা। বৃষ্টি তখন চরম পর্যায়ে। এয়ারপোর্টের ভেতরে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের অনুমান ছিল যে বাতাসের প্রবাহের কারণে জাহাজটি দক্ষিণ পূর্ব দিকে ছিটকে গিয়েছে। সমস্ত ইমার্জেন্সি গাড়ি, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড সেই দিকে মোতায়েন করা হয়েছিল। ঠিক তখনই সেই তুফানি রাতের শোরগোল চিরে একটি আওয়াজ ছোটুর কানে পৌঁছল। তার রেডিও, যা তার বুকের সাথে লেগেছিল, হঠাৎ এক অদ্ভুত তীক্ষ্ণ আওয়াজ করতে লাগল। জারার পি জারার ছোটুর বুক ধড়ফড় করতে লাগল। এটা সেই চেনা আওয়াজ। এই আওয়াজ তখনই আসত যখন কোনো জাহাজ ঠিক তার মাথার উপর, অর্থাৎ উত্তর-পশ্চিম দিকের সেই ব্লাইং স্পটে আটকে থাকত। সে ওপরের দিকে তাকালো। মেঘের গর্জনের মাঝে একটি আবছা লাল বাতি জ্বলতে দেখল, যা খুব নিচে নেমে এসেছিল। আরে না! ছোটু বিড়বিড় করে উঠল। তার নজর দূরে এয়ারপোর্টের রানওয়ের দিকে গেল, যেখানে সাইরেন বাজানো গাড়িগুলো ভুল দিকে দৌড়াচ্ছিল। ওরা ভুল দিকে যাচ্ছে। জাহাজ তো এখানে। এখানে পড়লে পুরো বস্তি শেষ হয়ে যাবে। ভয় তাকে জাপটে ধরার চেষ্টা করছিল, কিন্তু ১৮০ জন মানুষের প্রাণ এবং নিজের বস্তিকে বাঁচানোর জেদ তার উপর চেপে বসল। সে তার রেডিও শক্ত করে ধরল এবং বৃষ্টির তোয়াক্কা না করে এয়ারপোর্টের বিশাল লোহার গেটের দিকে দৌড় লাগাল। সে জানত না কেউ তার কথা শুনবে কিনা, কিন্তু তাকে চেষ্টা করতেই হতো। এই দৌড় ছিল জীবন আর মৃত্যুর মাঝখানের দূরত্ব ঘোচানোর দৌড়। গেট নম্বর ৪-এর নিরাপত্তা রক্ষীদের কাছে সে ছিল কেবল একজন ভেজা, কাদামাখা ভিখারি শিশু। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো ছোটুর মুখে চাবুকের মতো লাগছিল। কিন্তু সে লোহার বিশাল গেটে আঘাত করা থামাল না। তার ছোট শরীরটা ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার মুষ্টিগুলো গেটের শিকগুলো শক্ত করে ধরে রেখেছিল। স্যাব, দরজা খুলুন! স্যাব, জাহাজ ভুল দিকে আছে! ছোটু তার সর্বশক্তি দিয়ে চিৎকার করছিল, কিন্তু ঝড়ের শব্দ আর বিজলি চমকানোর আওয়াজে তার কণ্ঠস্বর চাপা পড়ে যাচ্ছিল। হাবিলদার প্রতাপ তার লাঠি লোহার গেটে ঠুকে তাকে ধমক দিল, এই ছেলে, ওখান থেকে সরো! এটা কোনো খেলার মাঠ নয়, এখানে এমার্জেন্সি চলছে। ভাগো এখান থেকে, নইলে লক আপে পুড়ে দেব। ছোটু কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, স্যাব, আমার ভিক্ষা চাই না। ওই জাহাজটা ওই উত্তর পশ্চিমের নালা আর কালো টিলার উপর আছে, ওটা পড়ে যাবে। আপনারা ভুল দিকে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। প্রতাপ এবার রেগে গেল। ভেতরে এমনিতেই রেড অ্যালার্ট চলছিল, সবাই চাপে ছিল, আর বাইরে এই নাটক। সে গেট খুলতে যাচ্ছিল যাতে ছোটুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে,
ঠিক তখনই একটি পেট্রোলিং জিপ সেখানে এসে থামল। সেখান থেকে এয়ারপোর্ট নিরাপত্তা প্রধান ইন্সপেক্টর ওয়াগমারে দ্রুত নামলেন। তার নজর সেই কাঁপতে থাকা ছেলেটির ওপর পড়ল, যে তখন কাঁদছিল, কিন্তু ভয়ে নয়, বরং অসহায়তায়। তার চোখে ছিল এক অদ্ভুত জেদ। কি তামাশা হচ্ছে এটা, প্রতাপ? ওয়াগমারে কড়া গলায় জিজ্ঞেস করলেন। স্যার, এই রাস্তাঘাটের ছেলেটা বলছে যে ফ্লাইটের লোকেশন ও জানে। মাথা খারাপ করছে আমাদের। প্রতাপ সাফাই দিল। ওয়াগমারে ছোটুর দিকে তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালেন, এবং যেই ফিরতে যাবেন, ছোটু এমন একটা কথা বলল যা শুনে তার পা ওখানেই থেমে গেল। স্যাব, আমার রেডিওটা শুনুন একবার। ছোটু তার সেই ভেজা পুরনো ট্রানজিস্টারটি অফিসারের কানের কাছে ধরল। সেই আবর্জনা মার্কা রেডিও থেকে গানের বদলে এক অদ্ভুত ছন্দবদ্ধ বি বি শব্দ আসছিল। ছোটু এক নিঃশ্বাসে বলে গেল, স্যাব, এই ভুতুড়ে আওয়াজ তখনই আসে যখন কোনো বড় জাহাজ কালো টিলার ঠিক উপরে খুব নিচ দিয়ে ওড়ে। ওটা পাহাড়ের আড়ালে আছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন না। ওদের সিগন্যাল রাডারে নয়, আমার রেডিওতে আসছে। ওয়াগমারে স্তব্ধ হয়ে গেলেন। কালোটিলা এয়ারপোর্টের উত্তর পশ্চিমে একটি ছোট পাহাড় ছিল, যাকে টেকনিক্যাল ভাষায় শ্যাডো জোন বা ব্লাইন্ড স্পট বলা হতো। সেখানে রাডার সিগন্যাল প্রায়ই পাহাড়ে ধাক্কা খেয়ে হারিয়ে যেত। কিন্তু একটা নোংরা আবর্জনা কুড়োনো অশিক্ষিত ছেলে এই টেকনিক্যাল সমস্যার কথা জানল কিভাবে? এটা অসম্ভব ছিল, কিন্তু রেডিওর আওয়াজটা সত্যিই কোনো ইঞ্জিনের ইন্টারফারেন্সের মতোই মনে হচ্ছিল। আমি যদি মিথ্যে বলি তবে আমাকে জেলে পুরে দেবেন স্যাব। ছোটু হাত জোড় করল। কিন্তু এখন ওদের বলে দিন, নইলে সবাই মরে যাবে। আর মাত্র 2 মিনিট, ওটা খুব নিচে নেমে এসেছে। ওদিকে এটিসি টাওয়ারের ঠান্ডা ঘরে মৃত্যুসম নিস্তব্ধতা ছেয়েছিল। হরিশ মালহোত্রা তার চেয়ারে ভেঙে পড়েছিলেন। তার সামনের স্ক্রিন ফাঁকা ছিল। ফুয়েল ক্রিটিক্যাল, আনুমানিক সময় 90 সেকেন্ড, একজন সহকর্মী কাঁপানো গলায় ঘোষণা করল। দক্ষিণ পূর্বে করার সমস্ত তল্লাশিতে কোনো ফল মেলেনি। তারা অন্ধকারে ঢিল ছুঁড়ছিলেন এবং ঢিল ফুরিয়ে গিয়েছিল। ঠিক তখনই হরিশের ডেস্কে হটলাইনের লাল বাতি জ্বলে উঠল এবং ঘণ্টি বাজল। এটি গেট সিকিউরিটি থেকে সরাসরি আসা লাইন ছিল। হরিশ বিরক্ত হয়ে ফোনটা তুললেন। স্যার, ওয়াগমারের গলায় ভয় এবং দ্বিধা দুই ছিল। আমি জানি এটা পাগলামি মনে হবে, কিন্তু গেটে একটি স্থানীয় ছেলে দাঁড়িয়ে আছে। তার দাবি যে বিমানটি নর্থ ওয়েস্টে কালো টিলার কাছে আছে। তার রেডিও এক অদ্ভুত স্ট্যাটিক সিগন্যাল ধরছে, যা বিমানের ইঞ্জিনের সাথে মিলে যাচ্ছে। হরিশের স্নায়ু টানটান হয়ে গেল। নর্থ ওয়েস্ট, রাডারের ব্লাইন্ড স্পট। তারা দক্ষিণ পূর্বে সমস্ত আশা লাগিয়ে বসেছিলেন, অথচ বিমানটি হয়তো পাহাড়ের আড়ালে সিগন্যাল পাঠাতেই পারছিল না। এটা ছিল এক মস্ত বড় জুয়া। নাসা এবং ইসরোর প্রযুক্তিতে ঠাসা এটিসি কি এক ভিখারি ছেলের ভাঙা রেডিওর ওপর ভরসা করবে? কিন্তু তাদের কাছে হারানোর মতো আর কিছুই ছিল না। 180 জন মানুষ মাত্র কয়েক মুহূর্তের অতিথি ছিল। হরিশ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। ছোটুর সেই অদৃশ্য কণ্ঠস্বরে বিশ্বাস রাখলেন, এবং তারপর এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি মাইক হাতে নিলেন। সব ইউনিট মনোযোগ দিন, সার্চ প্যাটার্ন বদলান। দ্রুত আপনাদের অ্যান্টেনা এবং রিসিভার ম্যানুয়াল মোডে নিন এবং নর্থ ওয়েস্ট সেক্টর স্ক্যান করুন। ফ্রিকোয়েন্সি 124.8 এ লক করুন। হরিশের গর্জন পুরো কন্ট্রোল রুম কাঁপিয়ে দিল। তার জুনিয়র অফিসার রমেশ অবিশ্বাসে তার দিকে তাকালেন। স্যার, আপনি কি জ্ঞান হারিয়েছেন? নর্থ ওয়েস্টে কালো টিলা আছে, ওখানে সিগন্যাল ব্লক হয়, আর আমরা গেটে দাঁড়িয়ে থাকা এক ভিখারি ছেলের কথায় 180 জন মানুষের জীবন বাজি রাখছি। এটা পাগলামি। হরিশ রেগে গিয়ে টেবিলের উপর মুষ্ঠাঘাত করলেন। আমাদের রাডার অন্ধ হয়ে গিয়েছে রমেশ। আমাদের বিজ্ঞান, আমাদের ডেটা সব ফেল। এখন যদি ওই পাগলামিটাই বাকি থাকে যা ওদের বাঁচাতে পারে, তবে আমি সেই পাগলামিই করব। টার্ন দ্য ড্যাম নব নাও। হরিশের গলায় এমন কড়াকড়ি ছিল যে আর কেউ প্রশ্ন করার সাহস পেল না। কাঁপানো হাতে ইঞ্জিনিয়াররা কনসোলে আঙুল চালালেন। এয়ারপোর্টের বাইরের অংশে লাগানো বড় বড় ডিশ অ্যান্টেনাগুলো, যা দক্ষিণ দিকে তাকিয়েছিল, সেগুলো ধীরে ধীরে শব্দ করে বিপরীত দিকে ঘুরতে লাগল। সেকেন্ড পেরোতে লাগল। 1, 2, 3। স্ক্রিনে এখনও সেই মনমরা নিস্তব্ধতা। বাইরে বিজলি চমকালো এবং পুরো ঘর নীল আলোয় ভেসে গেল। কিছুই নেই স্যার। রমেশ হতাশায় মাথা নিচু করে নিলেন। আমরা হেরে গিয়েছি। ঠিক তখনই স্পিকারে এক জোরদার খড়খড় আওয়াজ হলো, এবং সেই শোরগোলের মাঝখান থেকে এক মানবিক কণ্ঠস্বর ভেসে এলো, ভাঙাচোরা, হাঁপাতে থাকা, কিন্তু স্পষ্ট। মুম্বাই টাওয়ার, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এটা AI 909। আমরা আমরা পাহাড়ের খুব কাছে আছি। অল্টিমিটার কাজ করছে না। মেডে।
পুরো কন্ট্রোল রুমে যেন বিদ্যুৎ খেলে গেল, মৃতদের মাঝে যেন প্রাণ ফিরে এলো। যোগাযোগ স্থাপিত হয়েছে। হরিশ দ্রুত মাইক টেনে নিলেন। AI 909, শুনুন, মুম্বাই টাওয়ার বলছি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কালো টিলার দিকে আছেন। দ্রুত হার্ড রাইট, ডানে মোড় নিন। এখনই হেডিং 1 থেকে 4, আপনার সামনেই পাহাড় আছে। পাইলটের গলায় আতঙ্ক ছিল। কপি মুম্বাই, টার্নিং রাইট, ইঞ্জিন 2-এ পাওয়ার কম আছে, আমরা রানওয়ে দেখতে পাচ্ছি না। ওদিকে গেট নম্বর 4-এ ইন্সপেক্টর ওয়াঘওয়ারে তখনও ফোন ধরেছিলেন। তার চোখ চড়ক গাছ হয়ে গিয়েছিল। তিনি হরিশের কথা শুনতে পেয়েছিলেন। ছেলেটার কথা সত্যি ছিল। বিজ্ঞান হেরে গিয়েছিল আর আবর্জনা জিতে গিয়েছিল। তিনি নিজে ছোটুর দিকে তাকালেন। সেই বাচ্চাটি বৃষ্টিতে হাঁটুর ওপর ভর দিয়ে বসেছিল। তার কপাল কাদায় মাখানো ছিল এবং সে সেই ভাঙা রেডিওটিকে কোনো ঈশ্বরের মূর্তির মতো বুকে জড়িয়ে প্রার্থনা করছিল। তার রেডিও থেকে এখন সেই ঘর ঘর আওয়াজ আরও বেড়ে গিয়েছিল। হঠাৎ মেঘের বুক চিরে এক বিশাল কালো ছায়া কালো টিলার ঠিক ওপর দিয়ে পেরিয়ে গেল। জাহাজটি এত নিচু দিয়ে যাচ্ছিল যে ইন্সপেক্টর ওয়াঘমারের মনে হলো ওটা এয়ারপোর্টের বাউন্ডারি ওয়াল ছুঁয়ে ফেলবে। জাহাজের চাকাও বের হয়নি এবং ওটা একপাশে হেলেছিল। স্যার, জাহাজ দেখা গিয়েছে, ওয়াঘমারে ফোনে চিৎকার করে বললেন। কিন্তু ওটা খুব নিচে আছে আর রানওয়ে থেকে তেরছা হয়ে যাচ্ছে। ল্যান্ডিং গিয়ার এখনও ভেতরে। হরি সেটা শুনলেন। তার কপালে স্নায়ু ফুলে উঠল। জাহাজটিকে সঠিক রাস্তায় আনার জন্য অঙ্ক কষার সময় আর ছিল না। AI 909, আমার কথা শুনুন, আপনি রানওয়ে 27 থেকে সরে যাচ্ছেন। ল্যান্ডিং গিয়ার নিচে নামান, ভিজুয়াল অ্যাপ্রোচ নিন। আমি আবার বলছি, ইনস্ট্রুমেন্ট ছাড়ুন, সামনে তাকান, অ্যাম্বুলেন্সের লাইট অনুসরণ করুন। কিন্তু জবাবে শুধু নিস্তব্ধতা এলো। তারা কি পাহাড়ে ধাক্কা খেল, নাকি জ্বালানি শেষ হয়ে গিয়েছিল? কন্ট্রোল রুমে আবারও মৃত্যু সমনীরবতা। প্রত্যেকে নিঃশ্বাস বন্ধ করে রাডারের সেই ছোট্ট সবুজ বিন্দুটি দেখছিলেন, যা এখন ব্লিঙ্ক করছিল। ঠিক তখনই ছোটু গেটের বাইরে থেকে আকাশের দিকে আঙুল তুলে চিৎকার করে উঠল। তার চিৎকার সাইরেনের শব্দকেও ছাপিয়ে গেল। ছোটুর আঙুল আকাশের সেই অংশের দিকে ছিল যেখানে মেঘের ঘনঘটা সবচেয়ে বেশি ছিল। আর ঠিক সেই মুহূর্তে যেন প্রকৃতি হার মানল। মেঘের বুক চিরে AI 909-এর বিশাল কাঠামো বেরিয়ে এলো। ওটা কোনো আহত পাখির মতো কাঁপছিল। একটি ডানা নিচু হয়ে গিয়েছিল আর ইঞ্জিন থেকে বের হওয়া কালো ধোঁয়া বৃষ্টির সাথে মিশে যাচ্ছিল। রানওয়ে ইন সাইট, রানওয়ে ইন সাইট। পাইলটের গলায় মৃত্যুকে জয় করার স্বস্তি স্পিকারে প্রতিধ্বনিত হল। কিন্তু বিপদ এখনও কাটেনি। জাহাজটি রানওয়ের শুরু থেকে অনেকটা এগিয়ে গিয়েছিল এবং তার গতিবেগ ছিল অনেক বেশি। ল্যান্ডিং গিয়ার এইমাত্র খুলেছে এবং হয়তো পুরোপুরি লক হয়নি। ব্রেক, ম্যাক্সিমাম ব্রেক। হরিশ নিজের চেয়ার থেকে লাফিয়ে উঠে চিৎকার করলেন, যেন তার কণ্ঠস্বরই জাহাজটিকে থামিয়ে দেবে। জাহাজের চাকাগুলো ভেজা টারম্যাক রানওয়েকে স্পর্শ করতেই এক ভয়ানক চিৎকারের মতো শব্দ হল। টায়ার থেকে ধোঁয়া বের হল এবং ঘর্ষণে সৃষ্ট আগুনের ফুলকি বৃষ্টির রাতে আতশবাজির মতো মনে হল। জাহাজটি সোজা চলছিল না, মাছের মতো ডানে বামে দুলছিল। ভেজা রানওয়েতে হাইড্রোপ্ল্যানিং বা ফিসলানোর কারণে পাইলটের নিয়ন্ত্রণ প্রায় চলে গিয়েছিল। পুরো এটিসি টাওয়ার গেটে দাঁড়িয়ে থাকা ওয়াঘমারে এবং বাইরে দাঁড়িয়ে থাকা ছোটু সবাই পাথরের মূর্তির মতো সেই ধাতব দানবকে রানওয়ের শেষ প্রান্তের দিকে ছুটে যেতে দেখছিল। রানওয়ে শেষ হতে চলছিল আর তার সামনে ছিল শুধু নরম কাদা এবং এয়ারপোর্টের দেওয়াল। থেমে যা, শুধু থেমে যা, ছোটু বিড়বিড় পড়ছিল। তার মুষ্টি এত জোরে বন্ধ করা ছিল যে নখ হাতের তালুতে বসে গিয়েছিল। জাহাজের চাকাগুলো শেষবারের মতো চিৎকার করে উঠল। পাইলট রিভার্স থ্রাস্টারের পুরো শক্তি ঢেলে দিলেন। ইঞ্জিনের গর্জন ঝড়ের শব্দকেও ছাপিয়ে গেল। জাহাজের সামনের চাকাটি ভেঙে আলাদা হয়ে গেল, যার ফলে জাহাজের নাক মাটিতে ঘষতে ঘষতে এগোতে লাগল। আগুনের ফুলকি ফিঙ্কি দিয়ে বের হল এবং জাহাজটি রানওয়ে শেষ হওয়ার মাত্র 50 মিটার আগে এক জোরদার ঝটকার সাথে থেমে গেল। কয়েক সেকেন্ডের জন্য পুরো দুনিয়া স্তব্ধ হয়ে গেল। না ছিল বাতাসের শব্দ, না বৃষ্টির, না সাইরেনের। শুধু এক ভারী ভয়ানক নীরবতা। তারপর এডিসি রুমে হরিশের হেডসেটে এক ক্লান্ত কিন্তু জীবন্ত কণ্ঠস্বর এলো। মুম্বাই টাওয়ার AI 909, আমরা থেমেছি, উই আর সেফ, ইভ্যাকুয়েশন শুরু করছি। ওই একটি বাক্য যেন সময়কে আবার সচল করে দিল। এটিসি রুমে হাততালির শব্দ হল না, বরং মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। হরিশ ধপ করে তার চেয়ারে বসে পড়লেন। তিনি নিজের মুখ 2 হাতে ঢাকলেন। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এই চোখের জল আনন্দের নয়, বরং গত 20 মিনিট ধরে চলা সেই চরম উত্তেজনার বরফ গলার জল। বাইরে গেটে ইন্সপেক্টর ওয়াঘমারে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, যেন তিনি নিজেই ওই প্লেনটি চালাচ্ছিলেন।
তিনি নিজের ক্যাপ খুললেন এবং ঘাম মুছলেন। তারপর তার নজর নিচে গেল। ছোটু তখনও ওখানেই হাঁটু গেড়ে বসেছিল। তার মাথা এখন গেটের শিকের সাথে ঠেকানো ছিল, এবং তার সেই জাদুকরী রেডিওটি, যা ১৮০টি প্রাণ বাঁচিয়েছিল, এখন কাদা ভরা জলের মধ্যে তার হাঁটুর কাছে পড়েছিল। ওটা আর ঘর করছিল না, ওটা শান্ত ছিল। ছোটুর চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে তার বন্ধু জাহাজকে বাঁচিয়ে নিয়েছিল, তার কাজ শেষ হয়েছিল। ওয়াগমারে ধীরে ধীরে গেটের তালা খুললেন। হাবিলদার প্রতাপ, যে এতক্ষণ পুতুলের মতো দাঁড়িয়েছিল, কিছু বলার জন্য এগিয়ে এলো, কিন্তু ওয়াগমারে হাত দেখিয়ে তাকে চুপ করিয়ে দিলেন। ইন্সপেক্টর নিজে বৃষ্টিতে বাইরে বের হলেন এবং ছোটুর কাছে গেলেন। একজন পুলিশ অফিসার, যার নামে বড় বড় অপরাধীরা কাঁপত, আজ এক আবর্জনা কুড়ানো বাচ্চার সামনে ঝুঁকে বসলেন। বেটা, ওয়াগমারের গলা ভারী হয়ে এলো, তোমার নাম কি? ছোটু ভয়ে ভয়ে ওপরে তাকালো। তার মনে হলো হয়তো এবার তাকে মারধর করা হবে বা তাড়িয়ে দেওয়া হবে। সেই ধীরে ধীরে তার রেডিওটি তুলে নিল এবং বুকে চেপে ধরল। ছোটু, সাব, আমি চলেই যাচ্ছিলাম, আমি আর আসব না এখানে। সে উঠে পালাতে যাচ্ছিল, কিন্তু ওয়াগমারে তার হাত ধরে ফেললেন। কড়াকড়ি করে নয়, বরং যেমন কোনো বাবা তার সন্তানের হাত ধরেন। না ছোট, ওয়াগমারে হাসি মুখে ভেজা চোখে বললেন, তুমি কোথাও যাবে না। আজ তুমি যা করেছ, চলো, ভেতরে চলো, কিছু মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে। ছোটুর চোখ ছানা বড়া হয়ে গেল। ওই গেটের ভেতরে যাওয়া তার স্বপ্ন ছিল, কিন্তু এভাবে একজন অতিথির মতো। ওয়াগমারে ছোটুকে তার পুলিশ জিপের সামনের সিটে বসালেন। ছোটু কুকড়ে বসেছিল। সে ভয় পাচ্ছিল যে তার কাদামাখা জামা কাপড়ে সাহেবের গাড়ির গদি নষ্ট হয়ে যাবে। কিন্তু ওয়াগমারে তার ইতস্তত ভাব বুঝতে পারলেন এবং পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিলেন। আরামে বসো ছোটু, আজ তুমি এই এয়ারপোর্টের সবচেয়ে স্পেশাল গেস্ট। গাড়িটি সাইরেন বাজিয়ে রানওয়ের পাশ দিয়ে গেল এবং সরাসরি হাই সিকিউরিটি এটিসি টাওয়ারের বিল্ডিংয়ের সামনে থামল। ছোটু তার জীবনে এত উঁচু বাড়ি আর এত আলো কখনো দেখেনি। তার মনে হচ্ছিল সে অন্য কোনো জগতে চলে এসেছে। ওয়াঘমারে তাকে নিয়ে লিফটে উঠলেন। লিফট যখন উপরে যাচ্ছিল, ছোটুর বুক ধরফর করছিল। সে তার রেডিওকে আরও শক্ত করে ধরল, যেন ওটাই তার একমাত্র সাহারা। যখন এটিসি রুমের অটোমেটিক দরজা খুলল, ভেতরের দৃশ্য দেখে ছোটুর চোখ কপালে উঠল। বড় বড় স্ক্রিন, অদ্ভুত সব ম্যাপ আর হেডফোন লাগিয়ে বসে থাকা অজস্র মানুষ। কিন্তু তারা ঢোকা মাত্রই ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর দরজার দিকে গিয়ে টিকল। তারা সেই হিরোকে দেখতে চাইছিলেন, যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। কিন্তু যখন তারা ইন্সপেক্টর ওয়াঘমারের সাথে এক রোগাপাতলা, কাদামাখা এবং ঠান্ডায় কাঁপতে থাকা ১২ বছরের বাচ্চাকে দেখলেন, সবার মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। সিনিয়র অফিসার হরিশ মালহোত্রা নিজের চেয়ার থেকে উঠলেন। তার চোখে তখনও জল এবং মুখে ক্লান্তি ছিল, কিন্তু চলাফেরায় ছিল এক গভীর কৃতজ্ঞতা। তিনি ধীরে ধীরে ছোটুর কাছে এলেন। হরিশ ওয়াঘমারের দিকে তাকালেন, যেন জিজ্ঞেস করছেন, সত্যি কি ওই সেই? ওয়াঘমারে নিচু স্বরে বললেন, স্যার, এই হলো ছোটু, আর এটা হলো ওর রাডার। তিনি ছোটুর হাতে ধরা সেই ভাঙা ট্রানজিস্টারটির দিকে ইশারা করলেন। হরিশ, যিনি একজন মস্ত বড় অফিসার ছিলেন এবং যার এক ইশারায় বিমান থেমে যেত, তিনি সেই ছোট বাচ্চার সমান হবার জন্য হাঁটুর ওপর ভর দিয়ে নিচে বসলেন। তিনি ছোটুর চোখের দিকে তাকালেন, যাতে ভয় এবং সরলতা দুইই ছিল। তুমি জানো, তুমি আজ কি করেছ? হরিশ খুব নরম গলায় জিজ্ঞেস করলেন। ছোটু মাথা নাড়াল। জি সাব, ওই জাহাজটা পড়ে যাচ্ছিল। আমার রেডিও বলছিল, যখনই কোনো জাহাজ ব্লাইন্ড স্পটে আসে, এটা কাঁদতে শুরু করে। আমার মনে হলো যদি আপনাদের না বলি, তবে সবাই মরে যাবে। হরিশের নজর সেই রেডিওর ওপর গেল। প্লাস্টিক ভাঙা, অ্যান্টেনা তেরছা এবং রাবার ব্যান্ড দিয়ে ব্যাটারি বাঁধা। এটা আবর্জনা ছিল, কিন্তু আজ এই আবর্জনাই কোটি কোটি ডলারের রাডার সিস্টেমকে হার মানিয়ে দিয়েছে। আমি কি এটা দেখতে পারি? হরিশ হাত বাড়ালেন। ছোট ইতস্তত করে রেডিওটি তার হাতের তালুতে রাখল। সাব, এটা গান বাজায় না, ছোটু সাফাই দিল, শুধু আওয়াজ করে। লোকে বলে এটা খারাপ, কিন্তু এটা মিথ্যে বলে না। হরিশের হাতে সেই রেডিওটি কাঁপছিল। তার চোখ থেকে এক ফোঁটা জল চুইয়ে সেই পুরনো রেডিওর উপর পড়ল। তিনি ভাবলেন, নাসার প্রযুক্তি, স্যাটেলাইট, কোটির টাকার কম্পিউটার সব ফেল হয়ে গেল, আর কাজে এলো কি? একটা বাচ্চার মন আর তার এক বাজে রেডিও। হরিশ ছোটুর দুটো ছোট নোংরা হাত নিজের হাতের মুঠোয় নিলেন এবং তাতে চুমু খেলেন। পুরো এটিসি রুম, যা সবসময় কড়া অনুশাসনে থাকত, এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। অনেক অফিসার তাদের চশমা খুলে চোখের জল মুছলেন। এটা খারাপ নয় বেটা, হরিশের গলা ধরে এলো। এটা দুনিয়ার সবচেয়ে দামি রেডিও। আর তুমি? তুমি কোনো সাধারণ ছেলে নাও। আজ ১৮০ জন মানুষ তাদের বাড়ি পৌঁছাবে, তাদের বাচ্চাদের সাথে দেখা করবে, শুধু তোমার জন্য। ঠিক তখনই হরিশের ফোন বাজল।
এয়ারলাইনের সিইও এবং মন্ত্রণালয়ের বড় কর্তারা লাইনে ছিলেন। তারা জানতে চাইছিলেন কে বিমানটিকে বাঁচিয়েছে। তারা সেই এক্সপার্টের সাথে কথা বলতে চাইছিলেন। হরিশ ফোনটা তুললেন এবং ছোটুর দিকে তাকিয়ে গর্বের সাথে বললেন, স্যার, আমাদের এক্সপার্ট কোনো বিজ্ঞানী লান। ওর নাম ছোটু। আর আমার মনে হয় আজ দেশের নিজের নতুন হিরোর সাথে পরিচিত হওয়ার প্রয়োজন আছে। কিন্তু ছোটুর এসব কথায় কোনো আগ্রহ ছিল না। তার নজর ছিল কোণের টেবিলে রাখা বিস্কুট আর চায়ের ওপর। তার মনে পড়ল যে সে কাল রাত থেকে কিছু খায়নি। হরিশ তার নজর অনুসরণ করলেন এবং হাসলেন। ক্ষুধে পেয়েছে? হরিশ জিজ্ঞেস করলেন। ছোটু ধীরে ধীরে মাথা নাড়াল। আজ তুমি যা চাইবে তাই পাবে, হরিশ বললেন এবং তার কর্মীদের ইশারা করলেন। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। আসল অলৌকিক ঘটনা তো তখন ঘটল যখন সেই ১৮০ জন যাত্রী জানতে পারলেন যে তাদের প্রাণ কে বাঁচিয়েছে। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথে মুম্বাইয়ের আবহাওয়া শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু টার্মিনাল 2 এর ভিআইপি লাউঞ্জে তখনও আবেগের জোয়ার বইছিল। ফ্লাইট AI-909 এর সমস্ত ১৮০ জন যাত্রী এবং ক্রু মেম্বার সেখানে উপস্থিত ছিলেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই মানুষগুলো তাদের পরিবারের সাথে জড়িয়ে ধরে কাঁদছিলেন। প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন ছিল, আমাদের বাঁচালো কে? কোন প্রযুক্তি আমাদের অন্ধকারে পথ দেখালো? ঠিক তখনই লাউঞ্জের প্রধান দরজাটি খুলল। সেখানে এটিসি চিফ হরিশ মালহোত্রা এবং ফ্লাইটের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ভর্মা ঢুকলেন। ক্যাপ্টেন ভর্মার ইউনিফর্ম তখনও ঘামে ভেজা ছিল এবং মুখে সেই চাপের ছাপ স্পষ্ট ছিল যা তিনি ককপিটে অনুভব করেছিলেন। তাদের ঠিক পেছনে পেছনে ইন্সপেক্টর ওয়াগমারে ছিলেন, যার হাত ধরে ছোটু আসছিল। ছোটু এখন একটি পরিষ্কার কিন্তু ঢিলেঢালা টি শার্ট পরেছিল, যা কোনো স্টাফ তাকে দিয়েছিলেন। তার হাতে তখনও বিস্কুটের সেই প্যাকেটটি ছিল, যা সে এমনভাবে ধরে রেখেছিল যেন ওটা কোনো গুপ্তধন। পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। স্যুট বুট পরা বিজনেসম্যান, বিদেশি পর্যটক এবং হাই প্রোফাইল মানুষগুলো সেই ছোট সাধারণ ছেলেটিকে অবাক হয়ে দেখছিলেন। হরিশ মাইক হাতে নিলেন। তার গলা ভারী হয়ে আসছিল। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আপনারা জানতে চেয়েছিলেন যে সেই সুপার কম্পিউটার কোনটি ছিল বা সেই অ্যাডভান্স রাডার কোনটি ছিল যা কাল রাতে এই অলৌকিক কাণ্ড ঘটিয়েছে। আমি আপনাদের জানাতে চাই যে কাল রাতে আমাদের সমস্ত মেশিন ফেল হয়ে গিয়েছিল। হলে এক অস্থির গুঞ্জন শুরু হলো। আমাদের বাঁচানোর মতো কোনো মেশিন ছিল না। হরিশ ছোটুর কাঁধে হাত রাখলেন এবং তাকে সামনে এগিয়ে দিলেন। বরং ১২ বছরের এই বাচ্চাটি ছিল, যার নাম ছোটু। এয়ারপোর্টের বাইরে যে জায়গাটিকে আমরা আবর্জনা মনে করি, সেখানেই থাকে। ওর কাছে কোনো ডিগ্রি নেই, ঘর নেই এবং কোনো পরিচয় নেই। কিন্তু ওর কাছে একটি ভাঙা রেডিও ছিল আর অন্যদের প্রাণ বাঁচানোর জেদ ছিল। ও যদি গেট ভেঙে আমাদের সতর্ক না করত, তবে আজ এই হলটি খালি থাকত। এক মুহূর্তের জন্য সেখানে পিন পতন নীরবতা ছেয়ে গেল। মানুষ বিশ্বাস করতে পারছিলেন না যে ভিখারিটিকে তারা হয়তো রোজ গাড়ির কাঁচ তুলে উপেক্ষা করে যেতেন, সেই তাদের নতুন জীবন দিয়েছে। সবার আগে ক্যাপ্টেন ভার্মা এগিয়ে এলেন। তিনি ছিলেন একজন কড়া মিজাজের আর্মি ব্যাকগ্রাউন্ডের মানুষ, কিন্তু আজ তার চোখে জল ছিল। তিনি ছোটুর সামনে এলেন এবং নিজের হাঁটু গেড়ে বসলেন। তিনি নিজের ইউনিফর্ম থেকে গোল্ডেন উইংস পাইলট ব্যাচটি খুললেন। বেটা, ক্যাপ্টেন ভার্মার গলা প্রতিধ্বনিত হল, আমি হাজার হাজার ঘন্টা বিমান চালিয়েছি, কিন্তু আসল পাইলট তুমি। কাল রাতে জাহাজটি আমি নয়, তুমি উড়িয়েছিলে। তিনি সেই ব্যাচটি ছোটুর বুকে লাগিয়ে দিলেন এবং তারপর শত শত ক্যামেরা আর মানুষের সামনে সেই ছোট বাচ্চাটিকে এক কড়া স্যালিউট করলেন। এটি দেখে পরিবেশ বদলে গেল। একজন বৃদ্ধা মহিলা, যিনি হুইলচেয়ারে ছিলেন এবং ওই ফ্লাইটের যাত্রী ছিলেন, কাঁদতে কাঁদতে এগিয়ে এলেন এবং ছোটুর মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি আমার নাতির বয়সী। ভগবান তোমাকে দীর্ঘজীবী করুন। দেখতে দেখতে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ, তারা কোটিপতি হন বা সাধারণ যাত্রী, ছোটুর সম্মানে দাঁড়িয়ে পড়লেন। করতালির শব্দে পুরো টার্মিনাল ফেটে পড়ল। ছোটু ঘাবড়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে এই বড়লোকগুলো তার জন্য হাততালি কেন দিচ্ছে। সে তো কেবল ওটাই করেছিল যা তার সঠিক মনে হয়েছিল। সে ধীরে ধীরে ওয়াগমারের হাত টানল এবং ফিসফিস করে বলল, সাব, আমাকে বাড়ি যেতে হবে। আমার রেডিওটা শুকিয়ে গিয়েছে হয়তো। তার সরলতা সেখানে দাঁড়িয়ে থাকা কঠিন হৃদয়ের অফিসারদেরও গলিয়ে দিল। হরিশ হাসলেন। তিনি জানতেন যে ছোটুর এই করতালির চেয়ে অন্য কিছু বেশি প্রয়োজন। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন ব্যক্তি এগিয়ে এলেন। ইনি ছিলেন মিস্টার খান্না, দেশের সবচেয়ে বড় এডুকেশন ট্রাস্টের মালিক, যিনি ওই ফ্লাইটের বিজনেস ক্লাসে সফর করছিলেন। তিনি হরিশের থেকে বাইক নিলেন। আমি লজ্জিত, খান্না ভারী গলায় বললেন। আমরা সমাজের ঠিকাদার সাজি, কিন্তু আসল হিরে যে কাঁদায় পড়েছিল
তা আমরা দেখিনি। ছোটু এখন থেকে আর ওই ঝুপড়িতে যাবে না। আজ থেকে ওর পড়াশোনা, থাকা এবং খাওয়ার পুরো দায়িত্ব আমার ট্রাস্ট নেবে। এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, এটা আমার কথা। হাততালি আবার বেজে উঠল। কিন্তু ছোটুর নজর ছিল এয়ারপোর্টের সেই বিশাল কাঁচের দেওয়ালের ওপারে। সেখানে বৃষ্টি থেমে গিয়েছিল এবং একটি রামধনু উঠেছিল। সে নিজের বুকে লাগানো সেই গোল্ডেন ব্যাজটি হাত দিয়ে ছুঁয়ে দেখল। তার মনে হলো যেন তার ভাঙা রেডিওটি আজ তাকে দুনিয়ার সবচেয়ে পরিষ্কার এবং মধুর ফ্রিকোয়েন্সি শুনিয়ে দিয়েছে। আশার ফ্রিকোয়েন্সি। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে লাগল। 15 বছর পেরিয়ে গিয়েছে। মুম্বাই এয়ারপোর্ট এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক এবং জাঁকজমকপূর্ণ হয়েছে। রাডার সিস্টেম এখন সরাসরি স্যাটেলাইটের সাথে যুক্ত এবং সেই কালো টিলার ব্লাইন্ড স্পটটি টেকনিক্যাল উন্নতির মাধ্যমে চিরতরের জন্য শেষ করে দেওয়া হয়েছে। এটিসি টাওয়ারের সবচেয়ে ওপরের তলায় এক আলিশান কেবিনের বাইরে সোনালী অক্ষরে নেম প্লেট লাগানো ছিল। চিফ টেকনিক্যাল অফিসার আকাশ। সেই ছেলেটি যাকে দুনিয়া একসময় ছোটু নামে চিনত, মিস্টার খান্নার প্রতিশ্রুতি এবং নিজের কঠোর পরিশ্রমের জোরে আজ সেই সিস্টেমের প্রধান পদে আসীন, যে সিস্টেম তাকে একসময় গেট থেকে তাড়িয়ে দিয়েছিল। আকাশ নিজের রিভলভিং চেয়ারে বসে বাইরের রানওয়ে দেখছিল। আজও বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, ঠিক যেমন সেই নির্ণায়ক রাতে হয়েছিল। তার সামনে কোটি কোটি টাকার আধুনিক কম্পিউটার স্ক্রিন জ্বলছিল, কিন্তু তার টেবিলের ঠিক মাঝখানে একটি বিশেষ বুলেটপ্রুফ কাচের বাক্সে একটি জিনিস রাখা ছিল, যা সেখানে উপস্থিত যে কোনো প্রযুক্তির চেয়ে বেশি দামি। সেই পুরনো ভাঙা ময়লা ট্রানজিস্টার রেডিও। ঠিক তখনই একজন নতুন ট্রেনি ইঞ্জিনিয়ার ফাইল সাইন করানোর জন্য ভেতরে এলো। তার নজর সেই পুরনো রেডিওর ওপর পড়ল। সে অবাক হয়ে এবং সামান্য হেসে জিজ্ঞেস করল, স্যার, এত হাইটেক ল্যাবে আপনি এই আবর্জনা কেন সাজিয়ে রেখেছেন? এটা আমাদের অফিসের স্ট্যান্ডার্ডের সাথে তো মেলে না। আকাশ হাসল। সে ধীরে ধীরে সেই কাঁচের বাক্সের ওপর হাত রাখল, যেন কোনো পুরনো বন্ধুর কাঁধে হাত রাখছে। তার আঙুলগুলো কাঁচের ওপার থেকে রেডিওর ভাঙা প্লাস্টিক অনুভব করল। এটা আবর্জনা নয় বন্ধু, আকাশের গলায় এক গভীর প্রশান্তি ছিল। এটা আমার কম্পাস। এটা আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে যে যখন দুনিয়ার বড় বড় রাডার, বিজ্ঞান আর প্রযুক্তি ফেল হয়ে যায়, তখন কখনো কখনো একটি ভাঙাচোরা সামান্য আওয়াজও সঠিক পথ দেখাতে পারে। শুধু শর্ত হলো সেটা শোনার মতো কেউ থাকতে হবে। ট্রেনি কথাটি পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু আকাশের চোখে সেই তুফানি রাতের চমক ছিল। তার মনে পড়ল কিভাবে ইন্সপেক্টর ওয়াগমারে তার হাত ধরেছিলেন এবং কিভাবে হারিশ স্যার তার কথার উপর ভরসা করেছিলেন। সে জানলার বাইরে তাকালো, যেখানে একটি বিশাল বিমান মেঘ চিরে নিরাপদ উড্ডয়ন করছিল। তার ইঞ্জিনের আওয়াজে এখন আর কোনো বিপদ ছিল না, ছিল শুধু ভরসা। আকাশ নিজের হেডসেট পরল, মাইক ঠিক করল এবং শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মুম্বাই টাওয়ার টু AI-405, স্কাই ইজ ক্লিয়ার, ইউ আর সেফ টু ফ্লাই। সেই তুফানি রাত একটি রেডিওকে নীরব করে দিয়েছিল, কিন্তু একটি বাচ্চাকে আকাশ দিয়ে গিয়েছিল। আশার ফ্রিকোয়েন্সি কখনো বন্ধ হয় না, শুধু আমাদের মনের অ্যান্টেনা সঠিক দিকে রাখতে হয়।